জুলাই গণঅভ্যুত্থানে নেতৃত্ব দেয়া ছাত্রনেতাদের রাজনৈতিক দল এনসিপি রাষ্ট্রের মৌলিক সংস্কার প্রশ্নে নিজেদের তৈরি করা একটি রূপরেখা জাতীয় ঐকমত্য কমিশনকে জমা দিয়েছে। গত ১৯ এপ্রিল প্রথম বৈঠকের পর আজ দ্বিতীয় দিনের মতো বৈঠক অনুষ্ঠিত হয়, যেখানে নিজ দলের বিপক্ষে ভোট প্রদান রাখার সুযোগ সহ জাতীয় ঐকমত্য কমিশনকে বিভিন্ন প্রস্তাব দিয়েছে জাতীয় নাগরিক পার্টি। তাদের জমা দেওয়া প্রস্তাবগুলো নিয়েই ভোটের ট্রেনে আলোচনা করতে চাই। সঙ্গে আছি আমি হাসিব বিল্লাহ। দর্শক, শুরুতেই দেখে নিতে চাই এনসিপির যে রাষ্ট্রের মৌলিক সংস্কারে এনসিপির যে রূপরেখাগুলো, তারা বেশ কিছু বিষয়ে একমত হয়েছে, দ্বিমত হয়েছে। আমরা একমতগুলো দেখছি। এখানে অর্থ বিল এবং অনাস্থা ভোট ছাড়া দলের বিপক্ষে ভোট দেওয়ার ব্যাপারে তারা একমত হয়েছে, অর্থাৎ এটি ৭০ অনুচ্ছেদ সংবিধানের যেটি ব্যাপক আলোচিত একটি বিষয়, যে সংসদ সদস্যরা নিজ দলের বিপক্ষেও ভোট দিতে পারবে। এ নিয়ে ঐকমত্য কমিশনের দেয়া প্রস্তাবে তারা সম্মতি জানিয়েছে। এদিকে সংবিধান সংশোধনের ক্ষেত্রে গণভোটের তারা প্রস্তাবের বিষয়ে তারা একমত হয়েছে। এছাড়া রাষ্ট্রপতি নির্বাচনে সংসদের উচ্চকক্ষ ও নিম্নকক্ষের সদস্যদের ভোটের বিষয়ে তারা একমত হয়েছে। তবে এখানে ভোটের আওতা বাড়াতে সংসদ সদস্যদের পাশাপাশি জেলা পরিষদ এবং স্থানীয় সরকার প্রতিনিধিদেরও ভোটার হিসাবে সম্পৃক্ত করার ব্যাপারে তারা প্রস্তাব দিয়েছে। এছাড়া জ্যেষ্ঠতার ভিত্তিতে প্রধান বিচারপতি নিয়োগের ব্যাপারে তারা প্রস্তাব দিয়েছে। এছাড়া স্থানীয় সরকারকে শক্তিশালী করার ব্যাপারে তারা প্রস্তাব দিয়েছে। এছাড়া তারা বেশ কিছু বিষয়ে দ্বিমত পোষণ করেছে। আমরা একটু দ্বিমত যে বিষয়গুলো নিয়ে দিয়েছে সেগুলো একটু আলাপ করতে চাই। দেখে নিই, প্রাদেশিক সরকার প্রতিষ্ঠার বিষয়ে যে ঐকমত্য কমিশন প্রস্তাবনা দিয়েছিল সেটার ব্যাপারে তারা দ্বিমত পোষণ করেছে। জেলা পরিষদ ও উপজেলা ভাইস চেয়ারম্যান পদ বাতিলের ব্যাপারে যে প্রস্তাবনা ছিল সেটাও দ্বিমত করেছে। এছাড়া ইউনিয়ন পরিষদের সদস্যদের ভোটে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নির্বাচন, এই ব্যাপারে যে প্রস্তাবনা ছিল সেটার দ্বিমত করেছে। আসলে এখানে তারা বলছে যে ইউনিয়ন পরিষদের সকল ভোটাররাই ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদের জন্য নির্বাচনের জন্য তারা ভোট দিতে পারবেন। এদিকে তারা বেশ কিছু প্রস্তাবনাও দিয়েছে। আমরা দু একটি প্রস্তাব নিয়ে আলাপ করতে চাই। তারা প্রস্তাব করেছে বিরোধী দলের সদস্যকে সংসদীয় স্থায়ী কমিটির প্রধান করা। এক্ষেত্রে সব মন্ত্রণালয়ের না হলেও বিশেষ করে জনপ্রশাসন, সরকারি হিসাব সম্পর্কিত স্থায়ী কমিটি, পরিকল্পনা মন্ত্রণালয় ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মতো গুরুত্বপূর্ণ কিছু দায়িত্বে বিরোধী দলের সদস্যদের রাখার বিষয়ে তারা প্রস্তাব দিয়েছে। এছাড়া প্রস্তাব দিয়েছে ইসিকে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের কাছে দায়বদ্ধ করা। আগে যেটি ছিল যে কমিশন প্রস্তাব দিয়েছিল যে নির্বাচন কমিশনের বিরুদ্ধে মেয়াদ পরবর্তী সময়ে কোনো অভিযোগ উঠলে তা তদন্তের ক্ষমতা সংসদীয় স্থায়ী কমিটিকে দেওয়ার বিষয়ে যে প্রস্তাব ছিল সেটির বিপক্ষে তারা বলেছে। তাদের প্রস্তাব হলো কোনো অপসারণের ক্ষেত্রে বা তদন্তের ক্ষেত্রে একটি সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের হাতে থাকবে, যা সরকার বা সংসদ সদস্যের হাতে নয়। এই ছিল মোটামুটি তাদের একমত, দ্বিমত এবং প্রস্তাবনাগুলো নিয়ে। দর্শক, দেখছেন ভোটের ট্রেন। ভোটের ট্রেনে আজ আলোচনায় যুক্ত আছেন জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় সংগঠক আরমান হোসাইন। আরমান হোসাইন, আপনাকে স্বাগত জানাচ্ছি এখন টিভির নিয়মিত আয়োজনে। আপনি ৫ সদস্যের যে প্রতিনিধি দল জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠক ছিল সেই দলের একজন সদস্য। আপনার কাছে জানতে চাই, আজ সারা দিন আলোচনা করলেন, অনেক বিষয় একমত হয়েছেন, দ্বিমত প্রকাশ করেছেন, কি বিষয়গুলো গুরুত্ব পেল আজকের বৈঠকে? আচ্ছা, আজকে ঐকমত্য কমিশনে আমাদের আজকে যে সারাদিন ব্যাপী বৈঠক ছিল সেখানে আমাদের বেসিক্যালি দুইটা পার্টে আমরা ভাগ করতে পারি। সেখানে একটি পার্ট হচ্ছে আমাদের যে মৌলিক সংস্কারের রূপরেখা, যেটা আমরা আজকে প্রকাশ করেছি, এবং মৌলিক সংস্কারের রূপরেখা নিয়ে আমরা যে বিস্তারিত আমাদের মতামত এবং আলোচনাটা আজকে প্রকাশ করেছি সেটা নিয়ে আমরা কমিশনের সাথে আলাপ করেছি। ঐকমত্য কমিশনের সাথে আজকে আমাদের আরও একটা বিষয় আলাপ হয়েছে, সেটা হচ্ছে জনপ্রশাসন সংস্কার কমিশন এবং দুর্নীতি দমন কমিশনের যে সংস্কার কমিশন গঠন করা হয়েছে তাদের যে সুপারিশসমূহ সেগুলো নিয়ে আমাদের মতামতটা আমরা ব্যক্ত করেছি। এর আগে যখন আমরা ঐকমত্য কমিশনের সাথে বসেছি সেখানে আমরা বিচার বিভাগ সংস্কার কমিশন, নির্বাচন সংস্কার কমিশন এবং সংবিধান নিয়ে আমরা আমাদের মতামত জানালেও জনপ্রশাসন এবং দুদক নিয়ে আমাদের যে সুপারিশসমূহের উপর আমাদের প্রস্তাব সেটা আমাদের আলোচনা হয়নি, কিন্তু আজকে সেগুলো নিয়ে আলোচনা হয়েছে। এবং আজকে যেটা গুরুত্বপূর্ণভাবে আমরা প্রস্তাব করেছি যে আমাদের মৌলিক সংস্কারের যে রূপরেখা, যে কোন কোন বিষয়গুলো সংবিধান, দুদক, বিচার বিভাগ, নির্বাচন, এইগুলোকে রিলেটেড কোন কোন বিষয়গুলোতে আমাদের মৌলিক সংস্কার প্রয়োজন বা কোন কোন সংস্কারগুলোকে আমরা মৌলিক সংস্কার হিসেবে ডিফাইন করছি সেটা নিয়ে আমাদের আলোচনা হয়েছে।
তো মৌলিক যেমন সংবিধান সংক্রান্ত বিষয়ে আমরা এনসিসির যে ফরমেশন সেটাকে আমরা অবশ্যই জি জি, আর যদি বলি মৌলিক সংস্কারের বিষয়ে আপনারা আলাপ করেছেন, মৌলিক সংবিধান সংস্কার কোন সংস্কারের বিষয়গুলোকে বিষয়ে আপনি আমাদের গুরুত্ব দিচ্ছেন? এনসিসি ফরমেশন জি বলেন। জি, মৌলিক সংস্কারের বিষয়গুলোতে আমরা একটা রূপরেখা দিয়েছি, যার মধ্যে হচ্ছে সংবিধান সংস্কার কমিশনের আপনার যে এনসিসির ফরমেশন, ন্যাশনাল কনস্টিটিউশন কাউন্সিল, যেটা হচ্ছে সাংবিধানিক যে পদগুলো সেখানে নিয়োগ প্রদান করবে সেগুলো সে ব্যাপারে আমরা বিশেষ জোর দিয়ে আমরা আলোচনা করেছি। উচ্চকক্ষের যে ফরমেশন সেটা নিয়ে আমরা আলোচনা করেছি, যেন আনুপাতিক হারে পিআর সিস্টেমে যেন উচ্চকক্ষের ফর্ম করা হয়, সেটা আমাদের আলোচনার মধ্যে ছিল। ভোটারদের যে বয়স, 16 বছর বয়সে ভোটার হওয়ার যে এলিজিবিলিটি এবং 23 বছর বয়সে সংসদ সদস্য পদে নির্বাচন করার, প্রতিদ্বন্দ্বিতা করার যে সক্ষমতা, সেটা নিয়ে আমরা কথা বলেছি, যেগুলো আমাদের মৌলিক সংস্কারের প্রস্তাবের মধ্যে ছিল। এছাড়া বিচার বিভাগ সংস্কার কমিশনের ক্ষেত্রে প্রধান বিচারপতি নিয়োগের ক্ষেত্রে যে জ্যেষ্ঠতার যে পরিমাপক, সেটা নিয়ে আমরা কথা বলেছি। আমরা স্থায়ী অ্যাটর্নি সার্ভিস, যেটা হচ্ছে আমাদের মৌলিক সংস্কারের একটি অংশ হিসেবে আমরা মনে করি, সেটাও আমরা উত্থাপন করেছি। নির্বাচন সংস্কার কমিশনের ক্ষেত্রে কনস্টিটিউয়েন্সি ডিলিমিটেশন, যেটা হচ্ছে সংসদীয় সীমা, সেটাও আমরা আজকে সেই ঐকমত্য কমিশনের সাথে আলাপ করেছি। আর দুদকের ক্ষেত্রে হচ্ছে দুর্নীতি দমন কমিশনকে সাংবিধানিক একটি প্রতিষ্ঠান হিসেবে স্বীকৃতি দেয়া, এবং দুদকের কোনো সরকারি কর্মচারী অথবা বিচার বিভাগীয় কোনো কর্মকর্তার বিরুদ্ধে যদি মামলা করতে চায়, সেক্ষেত্রে যে সরকারের প্রায়র অ্যাপ্রুভাল নেয়ার যে সিস্টেমটা, সেটার বিরুদ্ধে আমরা মতামত জানিয়েছি। তো মোটামুটি তো প্রথমত যেটা আসছে প্রাদেশিক সরকারের বিষয়ে আমাদের দ্বিমতের ক্ষেত্রে প্রধান কারণ হচ্ছে যে দেশের বর্তমান প্রেক্ষাপট এবং আসন ভিত্তিক যে সিচুয়েশন, সেক্ষেত্রে হচ্ছে 4টি প্রদেশে দেশকে ভাগ করার আসলে প্র্যাকটিক্যাল কোনো গ্রাউন্ড আমরা দেখছি না। অ্যাজ আ পার্টি আমরা এরকম কোনো প্র্যাকটিক্যাল গ্রাউন্ড দেখছি না। আর দ্বিতীয়ত হচ্ছে দেশের সার্বভৌমত্বের দিক থেকে চিন্তা করলে এবং দেশের যদি ওভারঅল গুড অ্যাডমিনিস্ট্রেশনের কথা চিন্তা করি, সেক্ষেত্রে এভাবে 4টি প্রদেশে দেশকে ভাগ করাটা হচ্ছে সরকারের ব্যয় বাড়াবে এবং অ্যাডমিনিস্ট্রেশনাল দিক থেকে হচ্ছে জটিলতা তৈরি করবে, যার আদৌ কোনো প্রয়োজনীয়তা আছে বলে আমরা মনে করছি না। দ্বিতীয়ত যদি আমরা কথা বলি, ইউনিয়ন পরিষদের নির্বাচনে ওয়ার্ড মেম্বারদের ভোটে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে নির্বাচিত করার যে প্রস্তাব এসেছে, সেটাকে আমরা মনে করি যে একটা ইউনিয়ন পরিষদের যে জনসাধারণ আছেন বা পিপলস রিপ্রেজেন্টেশনের যে ব্যাপারটা আছে, সেটা সম্পূর্ণ বিরোধী। কারণ ইউনিয়ন পরিষদের নির্বাচনে যখন একটা ইউনিয়ন পরিষদের ওই ইউনিয়ন পরিষদে যারা আছেন এবং ওই আসনে ওই এলাকায় যারা বসবাস করেন, তাদের প্রত্যক্ষ ভোটে, তাদের প্রত্যক্ষ সমর্থনে যদি একজন প্রার্থী নির্বাচিত হন, সেটাকে আমরা মনে করি যে ফাইনেস্ট এক্সাম্পল অফ পিপলস রিপ্রেজেন্টেশন। এবং যদি এই ক্ষেত্রে ওয়ার্ড মেম্বারদের মধ্যে দিয়েই যদি হচ্ছে তাদের ভোটে যদি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে নির্বাচিত করা হয়, সেখানে আমি মনে করি যে নির্বাচনের আওতাটা অনেক ছোট হয়ে যাচ্ছে এবং ওই ওয়ার্ড মেম্বারদেরকে অন্যভাবে ইনফ্লুয়েন্স করা, আর্থিকভাবে হোক, সামাজিক অন্য কোনো ক্ষমতার প্রভাবের মাধ্যমে তাদের ইনফ্লুয়েন্স করার যে বিষয়টা, সেটা বেশি তার একটা বিশেষ বলা যায় হচ্ছে সুযোগ থেকে যাচ্ছে। তৃতীয়ত হচ্ছে যে জেলা পরিষদ এবং উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যানের পদ বাতিলের যে সুপারিশ, সেখানে আমরা দ্বিমত পোষণ করেছি। কারণ আমরা মনে করি স্থানীয় সরকারে আমাদের যে স্থানীয় মানুষজন আছেন, জনসাধারণ আছেন এবং পিপলস আছেন, মাস পিপল, তাদের যে রিপ্রেজেন্টেশন, তাদের অংশগ্রহণ, এটা খুবই দরকার এবং এই অংশগ্রহণটা নিশ্চিত হয় ভোটাধিকারের মাধ্যমে। এখন যদি এই পরিষদগুলো বাতিল করা হয় বা উপজেলা পরিষদে যদি ভাইস চেয়ারম্যানের পদটা বাতিল করা হয় বা জেলা পরিষদে যদি পুরোটাই বাতিল করে দেওয়া হয়, একটি জেলার মানুষজন, সাধারণ মানুষজনের যে তাদের ভোটের মাধ্যমে রিপ্রেজেন্টেশন বা অংশগ্রহণ, সেটাকে ব্যাহত করা হবে। তো আমি একটু জানতে চাই আপনার কাছে যে স্থানীয় সরকার নির্বাচনকে শক্তিশালী করার বিষয়ে আপনারা একমত করছেন এবং এর সঙ্গে জাতীয় সংসদ সদস্যদের সঙ্গে স্থানীয় সরকারের যে ভারসাম্যটা তাহলে কিভাবে হবে, আপনাদের বক্তব্য কি একটু জানতে চাই। আচ্ছা, স্থানীয় সরকার নির্বাচনে আমাদের শক্তিশালী করতে বলছি, আমরা কিছু স্পেসিফিক আমাদের মতামত দিয়েছি। যেমন স্থানীয় সরকার নির্বাচনে যেটা হয় যে হচ্ছে দলীয় প্রার্থী, দলীয় প্রতীকে যে নির্বাচনটা হয়ে থাকে, সেটার আমরা বিরোধিতা করেছি। আমরা এখানে চেয়েছি যেন হচ্ছে একজন ব্যক্তি তার দলীয় পরিচয়ের ঊর্ধ্বে অথবা তিনি কোনো রাজনৈতিক দলের সাথে সংশ্লিষ্ট না হয়েও যেন জনসাধারণের ভোটে এবং তাদের সমর্থনে স্থানীয় সরকারের যে কোনো পর্যায়ে যেন নির্বাচিত হতে পারে, সেটা আমরা চেয়েছি। কিন্তু শক্তিশালী করতে আপনারা কি উদ্যোগ নিচ্ছেন, কি প্রস্তাব দিয়েছেন স্থানীয় সরকারকে? এই কমিশনটা শক্তিশালী করার ক্ষেত্রে
এই স্থানীয় সরকার শক্তিশালী করার ক্ষেত্রে আমরা একটা ইন্ডিপেন্ডেন্ট কমিশনের কথা বলেছি এবং তাদের বাজেট থেকে শুরু করে ফাইন্যান্স এবং যে অ্যাডমিনিস্ট্রেশনালি তারা যে কাজটা করবেন সেটাকে যেন তারা ইন্ডিপেন্ডেন্ট হন এবং এখানে যেন জনসাধারণের সাথে এবং আপার লেভেলের অ্যাডমিনিস্ট্রেশনের সাথে যেন তাদের প্রপার সিঙ্ক্রোনাইজেশনটা হয় সেটা আমরা জোর দিয়েছি। জি, এই আপনার যখন একটা সরকার গঠিত হয় নির্বাচনের মাধ্যমে মন্ত্রিসভা এবং আইনসভা কিন্তু আলাদা থাকে। এখন একটা দলীয় প্রধান যখন হচ্ছে সরকারের প্রধান হিসেবে যখন দায়িত্ব লাভ করেন তখন কিন্তু যে দল এবং সরকারের মধ্যে যে একটা পার্থক্য সেক্ষেত্রে কিন্তু একটা কনফ্লিক্ট তৈরি হয় এবং সরকার কিন্তু স্বতন্ত্রভাবে দলের প্রভাবের বাইরে গিয়ে তার কার্যাবলী পরিচালনা করাটাই হচ্ছে তার দায়িত্ব। কিন্তু যখন হচ্ছে একজন দলীয় প্রধান এবং সরকার প্রধান একজন হয়ে যান, যেটা আমরা আগেও দেখেছি, তখন একটা সরকার স্বাতন্ত্রিকভাবে কাজ করছে নাকি একটা দলই সেই সরকারের রূপে কাজ করছে সেটা কিন্তু একটা কনফ্লিক্ট তৈরি করে। তো এই ক্ষেত্রে দলীয় প্রধান এবং সরকার প্রধানের মধ্যে যদি একটা পার্থক্য থাকে তখন সরকারের রিপ্রেজেন্টেশন সেটা হবে প্রপারলি নির্বাচিত সরকারের রিপ্রেজেন্টেশন, সেটা কোনো দলের রিপ্রেজেন্টেশন হবে না, সেটা কোনো একদলীয় যে ব্যক্তি এক ব্যক্তি কেন্দ্রিক যে দলীয় সংস্কার সেটাকে হচ্ছে রিপ্রেজেন্ট করবে না। তো সেই জায়গায় আমরা পরিবর্তনটা চাচ্ছি এবং এই ক্ষেত্রে আইনের যে বিষয়টা আসছে, আমরা যেটা বলছি সংবিধানের পরিবর্তনের কথা, নতুন সংবিধানের কথা, তো নতুন সংবিধানের যে আলাপ আসবে বা সংবিধানের সংস্কারের যে কথা আসবে সেখানে সংবিধানের অনুচ্ছেদের মধ্যে এটা থাকতে পারে যে দলীয় প্রধান এবং সরকার প্রধান এক ব্যক্তি হবে না। তো এই ক্ষেত্রে পূর্বে কি আইন ছিল বা আছে তার কোনো প্রাসঙ্গিকতা? ছোট্ট করে একটা বিষয় জেনে নিতে চাই যে আজকে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া চিকিৎসা শেষে দেশে ফিরলেন। বিএনপি নির্বাচনের জন্য জোরে সোরে ডিসেম্বরকে সামনে রেখে এগিয়ে যাচ্ছে। আপনাদের নির্বাচনী প্রস্তুতি কতটুকু এগোলো? বিএনপি নির্বাচনী যে প্রস্তুতি নিচ্ছে বা নির্বাচনের কথা বলছে সেখানে আমাদের যদি অবস্থান আমরা বলি নির্বাচন কেন্দ্রিক, আমরা কিন্তু নির্বাচনের ব্যাপারে আমরা মোটামুটি প্রস্তুতি নিচ্ছি। আমরা সাংগঠনিকভাবে আমাদের টিম গঠন করা হয়েছে কিছুদিন আগে এবং আমরা সাংগঠনিকভাবে প্রত্যেকটা জেলা এবং উপজেলায় ওয়ার্ডে আমাদের কমিটি প্রস্তুত করা নিয়ে আমরা কাজ করব। একটা বিষয় যেটাকে এনসিপিকে বলা হয় যে এনসিপি নির্বাচন চায় না বা এনসিপি নির্বাচনের বিরুদ্ধে, এটা কমপ্লিটলি একটা রং ধারণা। কারণ আমরা যেটা বলেছি যে হচ্ছে যে সংস্কারগুলো প্রয়োজন, সেই সংস্কারগুলো সাধনের মাধ্যমে, মৌলিক সংস্কারগুলো সাধনের মাধ্যমে নির্বাচন যে সরকার টাইমলাইন দিয়েছে 25শে ডিসেম্বর থেকে 26শে জুন তার মধ্যেই হওয়া সম্ভব। তো আমাদের যে ফোকাসটা সেটা হচ্ছে এই মৌলিক সংস্কারগুলো যেটা আজকে ঐক্যমত্য কমিশনের সাথে আমরা আলাপ করেছি, তাদেরকে আমরা প্রেজেন্ট করেছি, সেগুলো আগে হতে হবে। এখন এই ক্ষেত্রে বিএনপির যে পজিশন যে ডিসেম্বরের মধ্যেই নির্বাচনটা হতে হবে, সেক্ষেত্রে আমরা সন্দিহান যে সংস্কারগুলো যেটা প্রয়োজন একটা সুষ্ঠু নির্বাচনের জন্য, একনায়কতান্ত্রিক সরকার ব্যবস্থাকে ব্যাহত করার জন্য, সেটা আদৌ কি এই ডিসেম্বরের মধ্যে সাধন করে নির্বাচন করা সম্ভব কিনা বা আদৌ বিএনপি দলগতভাবে সেই সংস্কারটা চাচ্ছে কিনা সেই ব্যাপারে আমরা অনেকটাই সন্দিহান। জি, অনেকটা সন্দিহান, আপনার কথা স্পষ্ট। আপনি আমাদের সঙ্গে যুক্ত ছিলেন, অনেক ধন্যবাদ জানিয়ে শেষ করছি। দর্শক, শেষ করছি এখন ভোটের ট্রেন। সাথে থাকার জন্য ধন্যবাদ।